যারা কেমন গ্রাজুয়েট চাই এটার স্লোগান অথবা এটার উত্তর পাওয়ার জন্য হয়তো অনেকেই এসেছেন। তো আমি সেই দিক দিয়ে আমার দিক দিয়ে আমি কিছু কথা বলবো ইনশাল্লাহ। তো যেই বিষয়গুলোর কথা এখানে বলা হয়েছে রিপিট করার কোনো সুযোগ নেই, তবে কয়েকটি জায়গায় আমি কিছু নোট করেছি। সেটি হচ্ছে যে ইন্টিগ্রেটেড এডুকেশনের কথা যে বলা হয়েছে, অত্যন্ত চমৎকার একটি আইডিয়া যে যে কোনো দেশে সবাই যদি একমুখী শিক্ষা নেয় তখনই জাতীয় উন্নয়ন বলি, টেকসই উন্নয়ন বলি, এগুলো সহজ বা সম্ভব। তবে আমি একটু ভিন্ন মত পোষণ করছি এই দিক দিয়ে। ফর এক্সাম্পল, আমি ধর্মপ্রাণ মানুষ, ধর্মকে ভালোবাসি। গত সরকার যেটা করেছিল তারাও কিন্তু ইন্টিগ্রেটেড এডুকেশনের জন্য চেষ্টা করেছে, কিন্তু তাদের যে সমন্বিত শিক্ষা আর আমার চিন্তা সমন্বিত শিক্ষা অনেক অনেক পার্থক্য। তারা মাদ্রাসার ছেলেদেরকেও ওই আজে বাজে শব্দ আমি নাই বললাম, দেখা যাচ্ছে যে মাদ্রাসার বইয়ে এমন কভার দেওয়া যেটা ইসলামী শরীয়তে সম্পূর্ণভাবে হারাম, অর্থাৎ স্কুলের যেটা বই সেটা মাদ্রাসাও দিয়েছে। তাদের দৃষ্টিতে কিন্তু এটা একত্রিত অথবা সমন্বিত শিক্ষাই ছিল। তার অর্থ হচ্ছে এই, আসলে যতক্ষণ পর্যন্ত আমরা যদি জাতীয়ভাবে যদি এটা সবাই মিলে যদি কনসেনসাসে না আসতে পারি, তাহলে কিন্তু আসলে এটা টেকসই হবে না। আপনি আজকে করবেন, কিসের আশায় করছেন? এটা ইসলামী বিপ্লব পরবর্তী সরকার নয়, অথবা এমন কোনো সরকার আমাদের সামনে আসেনি যে এটা টেকসই হবে। এমনভাবে সমন্বিত শিক্ষা ব্যবস্থা দেওয়া দরকার যেখানে সব দল, সব মত, সব ধর্মের মানুষরা একত্রিত হয়ে বলবে যে ঠিক আছে, তোমার কি ডিমান্ড, তোমার কোথায় কি অসুবিধা আছে, তারপরে যদি ঠিক করা যায় তখনই সেই সমন্বিত শিক্ষাটা ঠিক থাকবে। আরেকটা সমালোচনা হচ্ছে এই যে এই মুহূর্তে যখন আমরাই আসলে কোনো স্টেবল অবস্থায় নাই, এই অবস্থায় যদি সমন্বিত শিক্ষা হয়, আমার দৃষ্টিতে ভিন্ন মত আপনাদের থাকতেই পারে যে বেশিরভাগ ক্ষতিগ্রস্ত হবে ইসলামী শিক্ষা। কিভাবে ইসলামী শিক্ষা ক্ষতিগ্রস্ত হবে? ফর এক্সাম্পল, যেমন মাদ্রাসা এডুকেশন যেটা রয়েছে, কওমি মাদ্রাসা রয়েছে, আমিও আলিয়া মাদ্রাসার স্টুডেন্ট, সেই হিসাবে আমরা দেখেছি যে বিগত সরকারের অনেক পরিবর্তন। মাদ্রাসায় শিক্ষক নিয়োগ দিচ্ছে না, মাদ্রাসার সিলেবাস এমন পরিবর্তন, আগে আমরা পড়তাম ইসলামী অর্থনীতি, ইসলামী পৌরনীতি, সেটাকে জেনারেল অর্থনীতিতে নিয়ে নেওয়া হয়েছে, জেনারেল সমাজবিজ্ঞানে নিয়ে নেওয়া হয়েছে, একটুভাবেও চিন্তা করা হয়নি যেটা একটা ইসলামী পরিবেশ। তো এরকম অনেক দিক থেকেই দেখা যাবে যে আসলে আলটিমেটলি ইসলামী শিক্ষার যে ডেভেলপমেন্ট সেটা নানাভাবে বাধাগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এটা হলো সমন্বিত শিক্ষা নিয়ে আমার কিছু সমালোচনা। আর একটা বিষয় হচ্ছে আপনার গ্রাজুয়েট কেমন চাই, এই অংশটা প্রবন্ধকার আমাদের মূল টাইটেল হলেও হয়তো খুব দীর্ঘ আলোচনা তিনি এখানে করেননি, তবে যতটুকু করেছেন তা দীর্ঘ না করলেও যথেষ্ট, আলহামদুলিল্লাহ। আমি একটু পড়ে শোনাই যে তার একটা অংশ ছিল যে আমাদের এই জনগণের ট্যাক্সের পয়সায় যে আমরা এই শিক্ষায় বিনিয়োগ করি, এতে সমাজের লাভ কি, আমি এটা বলি, আমি মূল আলোচনায় যাব। তিনি বলেছেন, প্রথমত মানবিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলে সমাজের সামগ্রিক উন্নয়ন ও কল্যাণ নিশ্চিত করা। আরেকটি বলেছেন, স্থিতিশীল সমাজ গড়ে তোলে জনগণের নিরাপত্তা ও শান্তিপূর্ণ জীবনযাপনের নিশ্চয়তা। তৃতীয়ত, জ্ঞান ও মূল্যবোধ সম্পন্ন দক্ষ ও শিক্ষিত প্রজন্ম গড়ে প্রজন্মান্তরের উন্নয়ন। চতুর্থত, সমাজের সমতা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা ও বৈষম্য হ্রাস। চমৎকার। তবে আমার মনে হয় এখন গণ অভ্যুত্থানের পরে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো এই জায়গায় ইয়াং ছাত্রছাত্রীরা তারা আসলেই জানতে চায় যে আমাদের এখন নতুন শিক্ষা কমিশন গঠন করে হোক, অথবা এখন যে শিক্ষা উপদেষ্টা এসেছেন তার নেতৃত্বে অন্য যে কোনো পদ্ধতিতে হোক, আসলে ওভারঅল আমাদেরকে কোন দিকে নিয়ে যাচ্ছেন। আমি এই প্রবন্ধের আলোকে কিছু সামারি এবং আমার কিছু পয়েন্ট আমি উল্লেখ করতে চাই। একটা বিষয় হচ্ছে, এই প্রবন্ধের মধ্যে মূল যে ফোকাসটা এসেছে সেটা হচ্ছে যে এথিক্যাল এডুকেশন। অনেক দিক দিয়ে আপনি খুবই আপনার সেক্টরে, আপনার ফিল্ডে খুবই এক্সপার্ট, কিন্তু আপনার এথিক্স নাই, মুশকিল। আমাদের যারা বিসিএস দেয়, আমাদের যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমরা বড় বড় পর্যায়ে রয়েছি, কিন্তু যদি এথিক্যাল ব্যাকগ্রাউন্ডটা যদি উইক থাকে তাহলে কিন্তু আসলে সব কিছুই কলাপস করবে, যেটা আমরা দেখেছি। উপরে উপরে দেখা যাচ্ছে ইসলামী ব্যাংক, ভিতরে লুটেরাদের দখলে চলে গেছে। এভাবে ইসলামী বিশ্ববিদ্যালয়, সেখানেও লুটেরাদের দখলে চলে গেছে। তাহলে এই ইসলাম দিয়ে তো আসলে আলটিমেটলি কিছু হবে না। তো এই জন্য যেখানেই আমরা যাই, এই সমন্বিত বলি, ধর্মীয় মূল্যবোধ বলি, অথবা সেকুলার এথিক্সের কথা বলি, আলটিমেটলি যে কোনোভাবে এথিক্যাল
গ্রাজুয়েট যদি আমরা তৈরি করতে না পারি, এরা আসলে বিসিএস করে গেলেও ওই চোর অফিসার হবে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হলেও ফাঁকিবাজ শিক্ষক হবে, এবং এইভাবে সর্বক্ষেত্রে ডাক্তার হলেও সে ফাঁকিবাজ ডাক্তার হবে। অতএব সর্বক্ষেত্রে এথিক্যাল গ্রাজুয়েট আমরা চাই। আরেকটা বিষয় হচ্ছে যে এখনকার যুগ প্রতিযোগিতার যুগ। এই আধুনিক যুগে আপনি এথিক্স করে বলবেন, আসলে শুধুমাত্র এথিক্স বললেই হবে না, আপনাকে একই সাথে এক্সিলেন্স অর্জন করতে হবে। সর্বক্ষেত্রে আপনি যদি পারদর্শিতা দেখাতে না পারেন, যোগ্যতা যদি না দেখাতে পারেন, আপনার যদি বিকাশ ঘটাতে না পারেন, তাহলে হবে না। তো সেই যার কারণে আমি বলছি, এই যুগে আমাদের গ্রাজুয়েটদের যেটা প্রয়োজন, ল্যাঙ্গুয়েজ স্কিলস অবশ্যই দরকার। বাংলা ভাষার পাশাপাশি ইংরেজি ভাষা, মাদ্রাসায় যারা মধ্যপ্রাচ্যে চাকরি বলি অথবা কোরআন হাদিস বোঝার জন্য সামগ্রিকভাবে আরবি ভাষা তাদেরকে শিখতে হবে। অন্ততপক্ষে 3টা ভাষায় দক্ষতা অর্জন করতে হবে এই সময়ের এই যুগের গ্রাজুয়েটদের। আরেকটি বিষয় হচ্ছে কমিউনিকেশন স্কিলস, ভেরি ইম্পর্ট্যান্ট ইস্যু। অনেক শিক্ষককে আমি দেখেছি খুব ভালো রিসার্চার, ভালো গবেষক, সুন্দর করে ক্লাস নিতে পারেন না, কথা বলতে পারেন না। আমাদের গ্রাজুয়েটরা যদি কমিউনিকেশন স্কিলসে ভালো হয়, তাহলে অবশ্যই তারা পৃথিবীর বিভিন্ন জায়গায়, বিভিন্ন বিশ্ববিদ্যালয়, বিভিন্ন সেক্টরে তাদের দক্ষতা, তাদের মেসেজ এটা কনভে করতে পারবে। অর্থাৎ কমিউনিকেশন স্কিলসওয়ালা গ্রাজুয়েট চাই। আরেকটি হচ্ছে ম্যানেজমেন্ট স্কিলস, লিডারশিপ স্কিলস। ম্যানেজমেন্টের একটা পার্ট লিডারশিপ, আবার কখনো লিডারশিপের বইপত্র ম্যানেজমেন্টকে বলা হয়েছে। আমরা সেই ডিবেটে যাব না যে ম্যানেজমেন্ট লিডারশিপের অধীনে নাকি লিডারশিপ ম্যানেজমেন্টের অধীনে। আমি দুটো বিষয় কি বলতে চাই, আজকে অনেক স্টুডেন্ট খুব ভালো পণ্ডিত, ভালো রেজাল্ট করে, কিন্তু তার দক্ষতা নেই, ম্যানেজমেন্টের কোনো দক্ষতা নেই, লিডারশিপের কোনো দক্ষতা নেই। আমাদের এই প্রজন্মের নতুন করে গণ অভ্যুত্থান ঘটিয়ে দিয়ে ওরা দেখিয়েছে না ওরা লিডার হতে জানে, ওরা ভালো ম্যানেজমেন্ট করতে পারে। আমি সেই আশাবাদ আবারও এই প্রজন্মের সকলকে নতুন করে দিতে চাই যে তোমরা এই স্কিলসটাকে আরও হাইলাইট করো। ম্যানেজমেন্ট স্কিলস, লিডারশিপ স্কিলসকে যদি তোমরা ডেভেলপ করতে না পারো, তাহলে আসলে ভবিষ্যৎ অন্ধকার। পৃথিবীর বিভিন্ন জায়গায় তোমার পদচারণায় তুমি মুখরিত করে তুলতে পারবে যদি এই দুটো স্কিলস নাও। আরেকটি বিষয় আমি আপনাদের কাছে বলতে চাই, আপনারা অবশ্যই সবাই শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক শিক্ষক এখানে রয়েছেন। আগে ছোটবেলায় আমরা একটু হলেই শুধু আইকিউ এটার উপরে জোর দেওয়া হতো। আপনারা এখন ইন্টারনেটে সার্চ করেন, আমি 3টা টার্ম বলবো, গুগলে দেখবেন এটার উপরে বই রচনা হয়ে গেছে, অনেক বড় বড় পিএইচডি হয়েছে, অনেক গবেষণা হয়েছে। সেটা হচ্ছে 3টি বিষয়ের সমন্বয়, যেটা ডক্টর আব্দুল আজিজ বলেছেন, সেটা এখন আধুনিক বিজ্ঞানও সাপোর্ট করে। সেই 3টি কি? একটি হচ্ছে আইকিউ, আর একটা হচ্ছে ইকিউ, আর একটা হচ্ছে এসকিউ। একটা হচ্ছে আপনার ইন্টেলেকচুয়াল ইন্টেলিজেন্স, আর একটা হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্স, আর একটা হচ্ছে স্পিরিচুয়াল ইন্টেলিজেন্স। এই 3টার সমন্বয় যদি করেন, তাহলে এটাই আসলে মূলত ইসলামী শিক্ষা, সমন্বিত শিক্ষা সবগুলোর কথাও কিন্তু চলে আসছে। কারণ হচ্ছে আপনি ওই যে ইন্টেলেকচুয়াল ইন্টেলিজেন্সের কথা বলছেন, আর ইমোশনাল ইন্টেলিজেন্সের খবর নাই, স্পিরিচুয়াল ইন্টেলিজেন্সের খবর নাই, সেই কারণে এত সমস্যা, সেই কারণে এত দুর্নীতি, সেই কারণে এত অন্যায়, অত্যাচার, নিপীড়ন, নির্যাতন। অতএব আমি বলতে চাই যে আজকের ইয়াং জেনারেশন তারা এভাবেই গ্রাজুয়েট হবে। একদিকে যেমন আইকিউ থাকবে, ইকিউ থাকবে, এসকিউ থাকবে, 3 দিকেই তারা যদি এভাবে নিজেদেরকে প্রস্তুত করতে পারে, তাহলে আমাদের দেশের জন্য ভালো হবে, পুরো মুসলিম উম্মাহ এবং বিশ্ববাসীর জন্য এটা কল্যাণকর হবে। আরেকটি বিষয় বলার অপেক্ষা রাখে না, তারপর আমি পয়েন্ট আকারে বলছি যে আইসিটি লিটারেসি এটা খুবই ইম্পর্টেন্ট। আমরা মিডিয়ার জগতে মিডিয়া লিটারেসি বলি, কিন্তু আইসিটি লিটারেসি খুবই ইম্পর্টেন্ট। আমরা দেখি আইসিটি বলতে এখন শুধুমাত্র ফেসবুকিং বা সোশ্যাল মিডিয়া ব্যবহার বলি, নো, এটাই নয়, আরও অনেকগুলো বিষয় রয়েছে। তো সেই সামগ্রিকভাবে আমাদের গ্রাজুয়েটরা সে আরবিতে পড়ুক, ইসলামিক স্টাডিজে পড়ুক, সংস্কৃত পালিতে পড়ুক, বাংলা সাহিত্যে পড়ুক, বাট প্রত্যেককেই আসলে আইসিটি জানতে হবে। আইসিটির কোনো বিকল্প নাই। আইসিটি এটা এখন আর সায়েন্স না, এটা আমাদের ভাষায় পরিণত হয়েছে, সংস্কৃতিতে পরিণত হয়েছে। অতএব এটাকে অ্যাভয়েড করলে আমরা ওইভাবে বড় হতে পারবো না। আর একটা বিষয় হচ্ছে, এটা খুব ব্যাখ্যা আমি দিব না, সেটা হচ্ছে ইয়াং, তোমরা কি বলো, জেনজি বলো, এটা বলো, না যাই বলো, ডিসিপ্লিনের কোনো আসলে বিকল্প নেই। আমি আজকের এই সেমিনারের মাধ্যমে আমার এই ইয়াং জেনারেশনকে আহ্বান জানাবো ক্লাসরুমে ফিরে যাওয়ার জন্য।
শিক্ষককে শিক্ষকের জায়গায় বসানোর জন্য তোমরা বিপ্লব করেছো, সেই দিক দিয়ে তোমরা সফল, কিন্তু এর অর্থ এই নয় যে তুমি শিক্ষকের চেয়ে চিন্তায় মননে অনেক দিক দিয়ে বড় হয়ে গিয়েছো। অর্থাৎ বিভিন্ন কলেজে, বিভিন্ন মাদ্রাসায়, বিভিন্ন জায়গায় আমরা যে সমস্যাগুলো দেখতে পাচ্ছি, আমি এই সেমিনারের মাধ্যমে আহ্বান জানাতে চাই, শিক্ষককে যদি আমরা মর্যাদা দিতে না পারি তাহলে আসলে তোমার এই আন্দোলন একটা সময় ব্যর্থ হয়ে যেতে পারে। অতএব আমরা চাই ডিসিপ্লিনড গ্রাজুয়েট হোক, এটা আমার আজকের এই প্রস্তাব। আরেকটি বিষয় হচ্ছে অ্যাকাউন্টেবল, রেসপন্সিবল অ্যান্ড ট্রান্সপারেন্ট। সেটা হচ্ছে আমরা অনেক সময় বেশ ভালো যোগ্যতা, ভালো রেজাল্ট, এটা করি সেটা করি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বলি অথবা সরকারি কর্মচারী বলি, আমি আমার অভিজ্ঞতা থেকে দেখেছি বিশ্ববিদ্যালয়ের আমি সরি টু সে, আমি কাউকে ছোট করার জন্য বলছি না, বাট ইটস ট্রু, আমার অভিজ্ঞতা বলছে যে 40টা ক্লাস নিতে হয়, হয়তো 50 মার্কসের একটা কোর্সে 2-3টাও হয়তো অনেকে নেয় না, স্টুডেন্টরা বারবার ফোন করার পরেও করে না। আবার অনেক শিক্ষক আছে অবশ্যই ভালো, যারা রেগুলার টাইম ম্যানেজমেন্ট করে, সব কিছু করে। সামগ্রিকভাবে এই সেন্সটা যেন আমাদের ইয়াং জেনারেশনের তৈরি হয়, যেটা তোমরা এখন বিভিন্ন জায়গায় দাবি দিচ্ছ। অ্যাকাউন্টেবিলিটি লাগবে, জবাবদিহিতা লাগবে, দায়িত্বশীলতা লাগবে, স্বচ্ছতা লাগবে। এইগুলো যদি এখনই তোমরা করতে পারো, এইভাবে বড় হতে পারো, তাহলে অবশ্যই অবশ্যই এটা দেশের এবং বিশ্ব মানবতার জন্য অবশ্যই কল্যাণকর হবে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমি একটি বিষয় উল্লেখ করতে চাই, এটা এই জন্য নয় যে তিনি এখন প্রধান উপদেষ্টা হয়েছেন, তার একটি বইয়ের মধ্যে অনেক আগেই লিখেছেন এই বিষয়টি। সেটি হচ্ছে যে আমাদের এই শিক্ষা ব্যবস্থা কি করে, সার্ভেন্ট তৈরি করে, চাকর তৈরি করে, চাকরিজীবী তৈরি করে, কিন্তু না, ইয়াং জেনারেশন, বিশেষ করে তোমাদেরকে বলছি, আমরা এমন গ্রাজুয়েট চাই যারা হবে উদ্যোক্তা, যারা নিজেরাই বিশ্ববিদ্যালয় খুলবে, যারা নিজেরাই বিভিন্ন প্রতিষ্ঠান পরিচালনা করবে। এভাবে গ্রাজুয়েট যদি তৈরি করতে পারি তাহলে চাকরির জন্য ঘুরবে না, বেকারত্বের অভিশাপ থেকে আমরা মুক্তি পাবো, বরং তোমরাই চাকরি দেবে এবং এই বিষয়টি বিশ্বব্যাপী বিভিন্ন জায়গায় তোমরা প্রতিষ্ঠান খুলতে পারবে। আমি এমন গ্রাজুয়েট চাই যেই গ্রাজুয়েটরা হবে সেলফ কনফিডেন্ট, এমন গ্রাজুয়েট চাই যারা তাদের কোয়ালিটির দিক দিয়ে হবে এক্সিলেন্ট ইন হিজ অর হার পার্টিকুলার ফিল্ড, এমন গ্রাজুয়েট চাই যাদের প্রেজেন্টেশন স্কিলসেও খুব ভালো হবে, এমন গ্রাজুয়েট চাই যাদের মধ্যে রিলেশনশিপ স্কিলস, তারপর বিহেভিয়ারের ক্ষেত্রেও বিভিন্ন ধরনের স্কিলস তাদের মধ্যে থাকবে, এমন গ্রাজুয়েট চাই যারা হবে সামাজিকভাবে যথেষ্ট সচেতন, তারা শুধুমাত্র বইয়ের পোকা হয়ে থাকবে না। কি হচ্ছে আজকে তোমরা সেরকমই একটি উদাহরণ দিয়েছ, এই বিপ্লব তোমাদের সচেতনতার কারণে আমরা বুড়োরা ব্যর্থ হয়ে গিয়েছিলাম, সবাই বলেছিল কখনোই আর কিছু সম্ভব হবে না, কিন্তু তোমরা কয়েকটা ইয়াং ছেলে গোপনে হোক যেভাবেই হোক নানাভাবে পরিকল্পনা করেছো। এই প্রচেষ্টাটা সবসময় অব্যাহত রাখতে হবে, অর্থাৎ সামাজিক দিক দিয়ে আমাদের সবসময় সচেতন থাকতে হবে। আর নলেজেবল এই বিষয়টি আর বলার অপেক্ষাই রাখে না, নলেজ ছাড়া তো হবে না, নলেজ ইজ পাওয়ার। আরেকটি বিষয় আমরা সাংবাদিকতার ক্ষেত্রে বলি, এখন বলি, নেটওয়ার্ক ইজ পাওয়ার। সেটা হচ্ছে তোমার যত বেশি নেটওয়ার্ক থাকবে তত বেশি তুমি পাওয়ারফুল হবে। ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েও বিভিন্ন উন্নত বিশ্ববিদ্যালয়ে যেতে পারে না বিকজ অফ ল্যাক অফ নেটওয়ার্ক। অর্থাৎ তোমরা আধুনিক সমাজে যারা গ্রাজুয়েট হবে, বিল্ড ইউর নেটওয়ার্ক, যে সেটা সোশ্যাল মিডিয়া দিয়ে হোক, ইমেইলের মাধ্যমে হোক, যে কোনোভাবে হোক। আরেকটি বিষয় হচ্ছে ওয়েল ট্রেইনড গ্রাজুয়েট আমরা চাই যারা প্রিপেয়ার্ড এনাফ ফর ফিউচার, এভাবে হবে। আরেকটি বিষয় ডক্টর আব্দুল আজিজ স্যারও বলেছেন, আমিও একটুখানি বলেই শেষ করছি, রিসার্চ স্কিলস, ল্যাঙ্গুয়েজ এবং রিসার্চ, এই দুটোতে যদি তোমার দখল থাকে, বিশ্ব তুমি দাপিয়ে বেড়াতে পারো। হাজার হাজার কোটি ডলারের ফান্ড এখনো বসে আছে, পড়ে আছে, লোক পাওয়া যাচ্ছে না। অতএব রিসার্চ স্কিলসটা ভালো করে করো, যেটা IQEC-র মাধ্যমে আমরা আউটকাম বেসড এডুকেশনের মধ্যে এই বিষয়টাকে আলাদাভাবে ফোকাস করা হয়েছে। সেলফ ডিপেন্ডেন্ট হও, তাহলে ইনশাআল্লাহ আমাদের দেশ সফল হবে, উন্নত হবে। থটফুল হও, যেটা ক্রিটিক্যাল থিঙ্কিং এর কথা বলা হয়েছে। ওপেন মাইন্ডেড হতে হবে। তুমি যদি একদম নিজের মতো করি সব কিছু ভাবো আর কাউকে জায়গা দাও না, এটা হবে না, এই যুগ শেষ। এখন ওপেন মাইন্ডেড হতে হবে। স্টুডেন্ট টিচার রিলেশনশিপ, তারা ওপেন ডিসকাশন করে বিভিন্ন ধরনের সমস্যার সমাধান করবে, কিভাবে অ্যাসাইনমেন্ট দিবে বা না দিবে, শিক্ষক শুধু চাপিয়ে দিবে না। আরেকটি বিষয় হচ্ছে নেভার ফিল প্রাউড, তোমার যা আছে বি হাম্বল, কারণ তুমি যত বেশি জানবে ততই তোমার এই অনুভূতিটা আসা উচিত যে আসলে তো আমি কিছুই জানতে পারছি না। আমি মনে করি এই যে কতগুলো পরামর্শ দিয়েছি, এই পরামর্শের আলোকে আমাদের গ্রাজুয়েটরা যদি বড় হয়, আমাদের দেশ উন্নত হবে, বিশ্ব মানবতা অনেক অনেক ধরনের কল্যাণ, অনেক ধরনের ভালো পজিটিভ একটা দিকে যেতে পারবে। আমার সময় যেহেতু শেষ, আমি আর বেশি কথা বলছি না, ভুল হলে ক্ষমা চাই, সবার জন্য দোয়া করি। বিশেষ করে গ্রাজুয়েটরা যারা এসেছে উদ্বুদ্ধ হওয়ার জন্য, তোমাদেরকে আবারও উদ্বুদ্ধ করছি, বড় হও এবং এমন ভালো মানুষ হও যার দ্বারা
দ্বারা আসলে সত্যি দেশ এবং মানবতার কল্যাণ হবে। ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর শহীদুল হক। আমাদের আগামী গ্র্যাজুয়েটরা অবশ্যই আইকিউ, ইআই, এসআই এর তাদের মধ্যে সমন্বয় থাকবে, কমিউনিকেশন, নেটওয়ার্কিং স্কিল এবং সর্বোপরি তারা দক্ষ জনশক্তিতে পরিণত হবে। অনুষ্ঠানের এই পর্যায়ে আলোচনা করবেন শায়েখ মুসা আল হাফিজ, প্রতিষ্ঠাতা পরিচালক, মাহাদুল ফিকরি ওয়া দিরাসাতিল ইসলামিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি শুরুতেই যদি আজকে কেনোট পেপার প্রেজেন্টেশন করেছেন ডক্টর আব্দুল আজিজ, তাকে যদি ধন্যবাদ না জানাই অবিচার হবে। এ পর্যন্ত আমাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে যে সব সেমিনার হয়েছে এই মহানগরীতে, আমার দেখা সবচেয়ে সমৃদ্ধ মূল প্রবন্ধ যেটা আমরা আজ শুনেছি। এবং আমরা যৌথভাবে কাজ করি। আমি বিআইআইটির সাথে আছি এবং বিআইআইটি একটা বিশ্ববিদ্যালয় করতে যাচ্ছে, সেটা নিয়ে আমরা আমাদের বৈঠকগুলোতে যেসব পর্যালোচনা করি, নানা দিক যেভাবে আলোচনা হয়, বিশ্লেষণ হয়, আমার মনে হয় না শিক্ষা মন্ত্রণালয়ের আলোচনাগুলো এত বিশ্লেষণাত্মক হয়ে থাকে এবং গোটা ব্যাপারটা পরিচালনা করেন ডক্টর আব্দুল আজিজ। তো আমি মনে করি আমাদের শিক্ষা সংস্কারে সরকার যেসব চিন্তা ভাবনা করছেন, এখানে কোন কমিশন গঠিত হলে ডক্টর আব্দুল আজিজ সাহেবের মেধাকে কাজে লাগানো দরকার। উনি আমার একজন সহকর্মী কিংবা বন্ধু হিসেবে বলছি না, বরং বাংলাদেশে যারা শিক্ষা গবেষণায় নিজেদের জীবন পথ করেছেন এবং শিক্ষার মধ্যে একটা বড় ধরনের পরিবর্তন, বিপ্লব আনা, যাদের জ্ঞানগত অন্বেষণ এবং যাদের জীবনের অন্যতম লক্ষ্য, তাদেরকেই আমরা অগ্রাধিকার দেব এবং সেটাই হওয়া উচিত। এখানে যে বিষয়গুলো এসেছে তার গোটা আলোচনার মূল কথা হচ্ছে ইসলামী পরিবেশে বললে সেটা হচ্ছে ওয়াহদাতুল উলুম, সমস্ত জ্ঞান এক, তার মধ্যে একত্ব আছে, তার মধ্যে বিরোধ নেই। এবং আমার আরেক বন্ধু ডক্টর শহীদুল ইসলাম যেটা বলেছেন যে আমরা এক করে ফেলবো কিনা, আমরা এক করতে বলছি না যে কবি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়, কলেজ সব এক হয়ে যাবে, এটা নয়। বরং শিক্ষা বিষয়ক আমাদের দৃষ্টিভঙ্গির মধ্যে যে দূরত্ব এবং যে আমরা চীনের প্রাচীর তৈরি করে রেখেছি, এই প্রাচীরগুলো ভাঙতে হবে। এই প্রাচীর যদি আমরা না ভাঙি, তাহলে অবস্থা এমন হয়েছে, বিশ্ববিদ্যালয়ে তিনি পড়েন, কবি মাদ্রাসার ছেলেদের বাসায় বোঝেন না, কবি মাদ্রাসার ছেলেরা পড়ে, বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছেলেদের বাসায় বোঝে না। যেন দুইটা বিচ্ছিন্ন দিক। একটা গান আছে না, কত কাছাকাছি এবং কত দূরে থাকি। এই যে কত কাছাকাছি হয়ে কত দূরে, এত কাছাকাছি আবার এত দূর, এত দূরত্ব। আমাদের জাতীয় মনস্তত্ত্ব কিভাবে একত্রে বিকশিত হবে? যদি আমাদের জাতীয় মানুষটা একত্রিত না হয়, তাহলে আমরা যে ঐক্যবদ্ধ জাতি গঠনের কথা বলছি সেটা তো অসম্ভব থেকে যাবে, সেটা হবে না। পৃথিবীর কোনো রাজনীতিবিদ, ডক্টর ইউনূস কেন, আরো বড় কোনো আপনি ব্যক্তিত্বের হাতে তুলে দেন, তিনি পারবেন না। কারণ পরিবর্তনটা উপর থেকে আসে না, তৃণমূল থেকে আসতে হয়। ফলে আমাদেরকে যে ইন্টিগ্রেটেড এডুকেশনের কথা বলেছেন তিনি, এ নিয়ে আমাদেরকে সিরিয়াসলি ভাবতে হবে। আমাদের এই যে শিক্ষার মধ্যে দূরত্বের মূল জায়গাটা কোথায়? সমস্ত পর্যালোচনা সামনে রেখে আমরা দূরত্বের মূল যে জায়গাটা দেখি, সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয় ভিত্তিক যে শিক্ষা বা ইউরোসেন্ট্রিক যে শিক্ষা, এই শিক্ষাটা আসে থেকে যুক্তি থেকে, রেশন থেকে,
লজিক থেকে। তার মূল বিষয় হচ্ছে, মুখ্য বিষয় হচ্ছে রসন এবং লজিক। দার্শনিকদের চিন্তা থেকে, শিক্ষাবিদদের চিন্তা থেকে, সমাজবিজ্ঞানীদের চিন্তা থেকে, অর্থনীতিবিদদের চিন্তা থেকে, রাষ্ট্রবিজ্ঞানীদের চিন্তা থেকে, সেগুলো থেকে এটা বিকশিত হয়। আর ইসলামের যে শিক্ষা, এই শিক্ষার মর্মমূলে আছে ওহী। ওহী যারা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া, যারা এই ব্যবস্থার মধ্য থেকে উঠে আসেন, তারা ওহীকে জ্ঞান হিসেবে নেবেন কিনা এই তর্ক করেন। আমরা যারা মাদ্রাসা বাহিত, সেখানে যুক্তিকে আমরা জ্ঞান হিসেবে নেব কিনা এই তর্ক করি। কিন্তু এই তর্কটা একটা মীমাংসিত বিষয়, মীমাংসা হয়ে গেছে। আপনি ইমাম গাজালি রাহিমাহুল্লাহ তাআলাকে পড়েন। ইমাম গাজালি সুন্দর একটা কথা বলেছেন যে আল আকলু ওয়াহয়ুম মিনাদ দাখিলি ওয়াল ওয়াহয়ু আকলুম মিনাল খারিজি। ইমাম গাজালি বলেছেন যে বুদ্ধিবৃত্তি যেটা, ইন্টেলেকচুয়ালিটি যেটা, সেটা হলো আপনার ভেতরে থাকা ওহী। আপনার বুদ্ধিবৃত্তি হচ্ছে আপনার ভেতরে থাকা আল্লাহ প্রদত্ত ওহী। আর যাকে আমরা ওহী বলছি, যাকে আমরা ডিভাইন ট্রুথ বলছি, সেটা হচ্ছে বাইরে থাকা। ওয়াল ওয়াহয়ু আকলুম মিনাল খারিজি, সেটা হচ্ছে আপনার বাইরে থাকা আকল। অর্থাৎ ওহীটা বাইরে থেকে, আল্লাহর তরফ থেকে আসে, সেটা আকল এবং বুদ্ধিবৃত্তির মধ্য দিয়ে আপনাকে পথ দেখায়। সেখানেও একটা বুদ্ধিবৃত্তির অংশগ্রহণ থাকে। আর আপনার যে বুদ্ধিবৃত্তি, সেখানে ওহীর একটা অংশ থাকে। সে কারণে আমরা মানুষের চিন্তা এবং বুদ্ধির মধ্যে আগত উদ্ভাসিত সত্যকে ইলহাম বলে অভিহিত করি। ইলহাম সেটা ওহীর একটা শাখা মাত্র। ফলে ওহী এবং বুদ্ধিবৃত্তির মধ্যে যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বটা হচ্ছে আমাদের দৃষ্টিভঙ্গিগত একটা সমস্যা, যেটা কলোনিয়াল আমলে তৈরি হয়েছে। কলোনিয়াল আমলে তারা আমাদেরকে শিখাতে চেয়েছে যে তোমাদের পূর্ববর্তী যে শিক্ষা ছিল, এই শিক্ষাটা ওই শিক্ষার সাথে সমান্তরাল। যে শিক্ষাটা আমাদের মিডল এজে ছিল, এজ অফ ডার্কনেসের মধ্যে ছিল, ইউরোপে ছিল। অর্থাৎ তারা আমাদেরকে বুঝতে পারে না। ইউরোপে মধ্যযুগে যে শিক্ষাটা ছিল, এই শিক্ষা যুক্তিকে অস্বীকার করত, এই শিক্ষা মানুষের মেধাকে অস্বীকার করত, এই শিক্ষার সমস্ত কিছু নিয়ন্ত্রণ করত গির্জা। এবং গির্জার পুরোহিতরা তাদের নিজস্ব স্বার্থ এবং লাভালাভের দৃষ্টিকোণ থেকে ধর্মের নামে, ঈশ্বরের নামে শিক্ষা, সংস্কৃতি, চিন্তা, দর্শন, রাষ্ট্র, রাজনীতি, অর্থনীতি সমস্ত কিছুর উপর নিয়ন্ত্রণ চাপাইয়া দিত। এই অভিজ্ঞতা থেকে তারা যে কাজটা করেছে, এর বিরুদ্ধে বিদ্রোহ করেছে এবং সেখানে রেনেসাঁ হয়েছে, রেভলিউশন হয়েছে, রিফরমেশন হয়েছে। এখন ইউরোপে যে ঘটনাটা ঘটেছে, তারা একই ঘটনাটা এখানে ঘটাতে চাইল। অর্থাৎ ধর্ম এবং বিজ্ঞানের মধ্যে, ধর্ম এবং বুদ্ধিবৃত্তির মধ্যে, ধর্ম এবং যুক্তির মধ্যে, ধর্ম এবং মানুষের ইন্টেলেকচুয়াল বিকাশের মধ্যে সহাবস্থান হতে পারে না। এই জিনিসটা তারা আমাদেরকে শিখাইল দুই মাধ্যমে। একটা হলো পশ্চিমা রেনেসাঁর উত্তরাধিকার আমাদের একটা শ্রেণীর মধ্যে সম্প্রসারিত করলো। প্রত্যেক দেশে একটা মধ্যবিত্ত শ্রেণী গঠিত হয়েছে। এই মধ্যবিত্ত শ্রেণী ভোল্তেয়ারকে পড়েছে, এই মধ্যবিত্ত শ্রেণী রুশোকে পড়েছে, এই মধ্যবিত্ত শ্রেণী হবসকে পড়েছে, এই মধ্যবিত্ত শ্রেণী কার্লাইলকে পড়েছে। সেখান থেকে কি পেয়েছে? সেখান থেকে পেয়েছে ধর্ম এবং যুক্তি একত্রে চলতে পারে না। ভোল্তেয়ার কি বলেছেন? যে মানুষের মুক্তির জন্য যে কাজটা করতে হবে, সেটা হলো পৃথিবীর সর্বশেষ ধর্মালয়ের, সর্বশেষ দেয়ালের, সর্বশেষ ইটটাকে পৃথিবীর সর্বশেষ পুরোহিতের মাথায় ফেলে দিয়ে তাকে মেরে ফেলতে হবে। এই যে ধর্ম এবং যুক্তির মধ্যে যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বটা তারা আমাদের একদল বুদ্ধিজীবী শ্রেণীর মাথায় ঢুকিয়ে দিল এবং তারা এভাবেই ভাবতে শুরু করলেন। ফলে বাঙালি রেনেসাঁ যেটা হয়েছে, বাঙালি বুদ্ধিভিত্তিক জাগরণ, ওই জাগরণটা ছিল ইউরোপীয় জাগরণের এই খণ্ডিত চিন্তাধারার ফসল। এই ফসল থেকে যারা বেরিয়ে এসেছেন, 47-এর পরে শিক্ষা ব্যবস্থা পুনর্গঠনের দায়িত্ব তাদের হাতে গেল, 71-এর পরে শিক্ষা ব্যবস্থা পুনর্গঠনের দায়িত্ব তাদের সাগরিদদের হাতে গেল। এখন পর্যন্ত ওই তাদের সাগরিদরা চালিয়ে যাচ্ছে। ফলে এখানে যে সমন্বয়ের যে জিনিসটা, এই যে আমরা এখানে একটা সমন্বিত কাঠামো থেকে কথা বলছি, তিনি তার মতো করে বলছেন, আমি আমার মতো করে বলছি এবং দেখাচ্ছি যে কোন জায়গায় আমরা একসাথে চলতে পারি। আপনি দেখেন যে ইসলামী শিক্ষার যে দীর্ঘ ঐতিহ্য, এই ঐতিহ্যের মধ্যে আমরা কয়েকটা মডেল পাই। ইসলামী শিক্ষার কয়েকটা মডেল। একটা হলো জাইতুনা মডেল। জাইতুনা সেটা প্রতিষ্ঠিত হয়েছিল তিউনিসে, প্রতিষ্ঠিত হয়েছিল 698 খ্রিস্টাব্দে এবং
সেখানে শিক্ষার একটা নতুন একটা পরীক্ষা নিরীক্ষা হয়েছিল, দিন এবং দুনিয়ার মধ্যে সমন্বয়, আকল এবং বুদ্ধিবৃত্তি, ওহী এবং বুদ্ধিবৃত্তির মধ্যে সমন্বয়ের একটা মডেল সেখানে ছিল। আরেকটা মডেল হলো সেটাও তুনিসিয়া হয়েছিল, মরক্কোতে হয়েছিল, ফেজে, তারাউন মডেল। তারাউন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল 859 খ্রিস্টাব্দে, এবং সেটাকে পৃথিবীর প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে ইউনেস্কো ঘোষণা করেছে। সেখান থেকে ইবনে খালদুনের মতো মহাপণ্ডিত জন্ম নিয়েছেন। এই মডেলের মধ্যে দিন এবং দুনিয়ার একটা সমন্বয় পাই আমরা। আরেকটা মডেল ছিল বাইতুল হিকমা মডেল। বাইতুল হিকমা প্রতিষ্ঠিত হয়েছিল 830 খ্রিস্টাব্দে বাগদাদে, খলিফা মামুনুর রশিদের হাত দিয়ে সেটা প্রতিষ্ঠিত হয়েছিল। সেটা যতটা না শিক্ষাগার ছিল, তার চেয়ে বেশি সেটা ছিল গবেষণাগার, তার চেয়ে বেশি ছিল সেটা লাইব্রেরি, তার চেয়ে বেশি সে ছিল সারা পৃথিবীর সমস্ত জ্ঞানকে একত্রকরণের একটা প্রণোদনা, একটা প্রচেষ্টা। সেখানেও একটা মডেল ছিল। আরেকটা মডেল ছিল কর্ডোবা মডেল। কর্ডোবা যে বিশ্ববিদ্যালয়, সেটা প্রতিষ্ঠিত হয়েছিল 784 খ্রিস্টাব্দে। সেখানে একটা মডেল ছিল এবং ইউরোপীয়রা সেখানে এসে পড়াশোনা করেছেন, এবং এখান থেকে পড়াশোনা করে ক্যাথলিক দুনিয়ার পোপ হয়েছেন। এবং আপনারা যে স্কলাস্টিকা দর্শনের কথা জানেন, এই সমস্ত দার্শনিক, আপনি মুসা বিন মাইমুনের কথা বলেন, ওনারা এইসব বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। সেখানে মুসলিম, সেখানে খ্রিস্টান, সেখানে ইহুদি, প্রত্যেক ধর্মের এবং প্রত্যেক সভ্যতার মানুষ তার জ্ঞানগত চাহিদা পূরণ করতেন। সেখানে আরেকটা মডেল আছে। আরেকটা মডেল হলো জামিয়া আল আজহারের মডেল। সেটা প্রতিষ্ঠিত হয়েছিল 970 খ্রিস্টাব্দে। আর আরেকটা মডেল হলো নেজামিয়া মডেল। সেটা বাগদাদে প্রতিষ্ঠিত হয়েছিল 1065 খ্রিস্টাব্দে। নিজামুল মুলক তিনি ছিলেন সেলজুক সুলতানের উজির তিনি ছিলেন। তার আসল নাম ছিল হাসান। তিনি প্রতিষ্ঠা করেছিলেন নিজামিয়া মাদ্রাসা। এই নিজামিয়া মাদ্রাসার 3 বছর প্রিন্সিপাল ছিলেন, যাকে আমরা ইমাম গাজালি বলি। ইমাম গাজালি 3 বছর প্রিন্সিপাল ছিলেন। সেখানে আরেকটা মডেল প্রতিষ্ঠিত হয়েছিল। আরেকটা মডেল হলো মুস্তানসিরিয়া মডেল। এই খলিফা মুস্তানসির বিল্লাহ প্রতিষ্ঠা করেছিলেন 1227 খ্রিস্টাব্দে। আর আরেকটা মডেলের কথা বলি, সেটা হচ্ছে দারসে নিজামির মডেল। সেটা মোল্লা নিজামুদ্দিন প্রতিষ্ঠা করেছিলেন 1617 খ্রিস্টাব্দে। আচ্ছা, এই যে 1677 খ্রিস্টাব্দে সেটা প্রতিষ্ঠিত হয়েছিল। এই যে মডেলগুলো আমরা বলছি, এই মডেলগুলো কিভাবে দিন এবং দুনিয়ার সমন্বয় ঘটালো, বুদ্ধিভিত্তিক জ্ঞান এবং ওহীভিত্তিক জ্ঞান। যেমন আপনার বাংলাদেশে আওয়ামী লীগ বা যে কেউ আসুক, আপনি ক্ষমতা তুলে দেন একেবারে আসিফ নূরদের হাতে, তারাও কিন্তু ইসলামী শিক্ষাকে বাদ দিতে পারবে না। এটা অসম্ভব, ইম্পসিবল। আর আমাকে যদি আপনি প্রধানমন্ত্রী বানিয়ে দেন, আমার পক্ষে এটা সম্ভব না সেকুলার শিক্ষাকে বাদ দিয়ে দেবো। তাহলে কি করতে হবে? মধ্যস্থতার জায়গাটা খুঁজে বের করতে হবে। মধ্যস্থতার জায়গাটা কিভাবে সেটা হয়েছিল, এবং সেটা যদি আমাদের ঐতিহ্যের ভেতর থেকে বেরিয়ে আসে, তাহলে তো সবচেয়ে ভালো হয়। এবং এই ব্যাপারটা আমাদেরকে অনুসন্ধান করতে হবে, এবং এটা হচ্ছে আমাদের জট খোলার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। এখন আমরা এই যে মডেলগুলো, সমস্ত মডেল যদি আমরা অধ্যয়ন করি, তাহলে এই মডেল, আজকের আলোচনা বিষয় হচ্ছে কেমন গ্রাজুয়েট আমরা চাই। এই মডেলগুলো কোন ধরনের গ্রাজুয়েটের কথা বলে? এই মডেলগুলোর প্রস্তাবনা হলো এমন একটা গ্রাজুয়েট, আমি ইসলামী ঐতিহ্য থেকে আসা পরিভাষাগুলো ব্যবহার করব। এবং একজন দার্শনিক আছেন তোহা আব্দুর রহমান, তিনি মুসলিম চিন্তকদের বলেন যে আপনারা কলোনিয়াল পরিভাষাগুলো থেকে সরে আমাদের তুরাস তথা আমাদের ঐতিহ্য থেকে জন্ম নেওয়া পরিভাষাগুলো ব্যবহার করে, এবং এই চর্চাটা বাড়ানো এটা বুদ্ধিভিত্তিক আজাদির একটা শর্ত। এ কারণে আমি আমাদের তুরাস থেকে আসা, আমাদের ঐতিহ্য থেকে আসা পরিভাষাগুলো দিয়ে ব্যক্ত করব। এখন এই মডেলগুলো কি বলে? একজন গ্রাজুয়েটের কাছে সে কি চায়? সে চায় ইস্তেদাদ, অর্থাৎ তার জ্ঞানগত এমন একটা সক্ষমতা, যে সক্ষমতা তাকে বিকশিত করে এবং অন্যকে প্রভাবিত করে। দ্বিতীয়ত সে তার কাছে চায় একটা মালাকা হলো চলমান দক্ষতা। চলমান দক্ষতা কারোর মধ্যে আসলে তিনি যে কোনো সমস্যা সংকটকে বিশ্লেষণ করতে পারেন, বিশ্লেষণী সামর্থ্য আসে, আর বিশ্লেষণ সাপেক্ষে উদ্ভাবনী সামর্থ্য আসে। মালাকা একজন গ্রাজুয়েটের মধ্যে এই জিনিসটা চায়। আর কি চায়? সলাহিয়ত চায়। সলাহিয়ত হচ্ছে এমন একটা সার্বক্ষণিক যোগ্যতা। সংক্ষিপ্ত করতে হবে, আচ্ছা যতক্ষণ করা যায়, আজান পর্যন্ত না? আচ্ছা ঠিক আছে। সলাহিয়ত হচ্ছে এমন একটা যোগ্যতা
যে যোগ্যতা তাকে সবসময় সালেহ রাখবে, সবসময় কল্যাণের দিকে ধাবিত করবে, সবসময় সিদ্ধান্তের ক্ষেত্রে, উপলব্ধির ক্ষেত্রে, চিন্তার ক্ষেত্রে, সিদ্ধান্ত দানের ক্ষেত্রে, বিবেচনার ক্ষেত্রে, প্রতিটি ক্ষেত্রে। এবং এটা প্রতিফলিত হবে দুইভাবে। একটা হলো যেটা প্রতিফলিত হবে আমলিয়া এর মাধ্যমে, আরেকটা হলো নজরিয়ার মাধ্যমে। নজরিয়া মানে দৃষ্টিভঙ্গির মাধ্যমে প্রতিফলিত হবে, চিন্তাগতভাবে প্রতিফলিত হবে, জ্ঞানগত দুইভাবে। নজরিয়া মানে দুই রকম, একটা হলো বুদ্ধিবৃত্তিক, আরেকটা হলো চিন্তানৈতিক। এবং বুদ্ধিবৃত্তিক এবং চিন্তানৈতিক যে সক্ষমতা একজন গ্রাজুয়েটের মধ্যে আসবে, সেগুলোর কয়েকটা ধাপ আছে। 1 নম্বর ধাপ হলো, সেটা হলো তালিম। সেটা তিনি শিক্ষা গ্রহণ করেছেন দক্ষতার সাথে, তার পাঠ্যপুস্তকের উপর তার একটা দক্ষতা আছে, এবং সংশ্লিষ্ট বিষয়ের উপর যাকে বলি, বিষয়ের উপর তার একটা দক্ষতা আছে, সেটা তিনি তালিমের মাধ্যমে, পাঠের মাধ্যমে লাভ করেছেন। 2 নম্বর হলো তাজকির। তিনি যা পাঠ করেছেন, যে পাঠ লাভ করেছেন, এর উপর তিনি আলোকপাত করতে পারেন, একে তিনি নানাভাবে বিশ্লেষণ করতে পারেন এবং অন্যের সামনে উপস্থাপন করতে পারেন, অন্যকে বোঝাতে পারেন। এই সক্ষমতা তার আসবে। 3 নম্বর হলো তাশমিল। তিনি এই বিষয়ে যতগুলো জ্ঞান আছে, যতগুলো জ্ঞান বাস্য আছে, যতগুলো চিন্তা আছে, যত ধরনের ভাবধারা আছে, সবগুলোকে সামিল করতে পারেন, একত্রিত করতে পারেন। আপনি দেখবেন আমাদের বুদ্ধিজীবীরা পারছেন না, আমাদের একাডেমিশিয়ানরা পারছেন না, সবগুলো চিন্তাকে একত্র করতে পারছেন না। ফলে ইসলামী যে রূপকল্প, সেটা চায় যে তাশমিল হতে হবে। একজন গ্রাজুয়েট সংশ্লিষ্ট বিষয়ের সমস্ত বাস্য, সমস্ত চিন্তাকে তিনি একত্র করতে পারেন, সব কিছুকে তিনি জোড়া দিতে পারেন, এবং তার ভেতর থেকে কি করবেন, তিনি তাফাক্কুর করবেন, তাফকির, সমস্ত কিছুকে নিয়ে তিনি চিন্তা ভাবনা করবেন, বিচার বিবেচনা কাজ করবেন, প্রয়োগ করবেন, মেধা প্রয়োগ করবেন। তারপরে তিনি কি করবেন, তাশরিহ, সেগুলোর ব্যাখ্যা করবেন, পদ্ধতিগতভাবে সেগুলোকে বিন্যস্ত করবেন, ব্যাখ্যা করবেন। তারপরে তিনি কি করবেন, তাহকিক, ক্রিটিক্যাল থিঙ্কিং করবেন। যা কিছু তার সামনে এসেছে, সেগুলোর উপর তিনি ক্রিটিক্যাল থিঙ্কিং করবেন। থিঙ্কিং এর মধ্য দিয়ে তিনি কি করবেন, তিনি তালফিক করবেন, উপসংহারে পৌঁছাবেন। তারপরে তিনি কি করবেন, তাখলিক করবেন, নতুন জ্ঞান নির্মাণ করবেন। আপনি বলেন 1947 থেকে নিয়ে আজ পর্যন্ত বাংলাদেশে আমরা কয়টা নতুন জ্ঞান নির্মাণ করেছি? আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর কাজ কি? নতুন জ্ঞান নির্মাণ করা। আমরা তো সেটা করি নাই। আপনি অবাক হয়ে লক্ষ্য করবেন যে আমাদের পূর্বসূরীরা নতুন জ্ঞান নির্মাণের এই যে ধাপগুলোকে এত সুন্দরভাবে বিন্যস্ত করেছেন, এবং সেটা ভারত উপমহাদেশে ছিল। সেটা ছিল এই যে 1757 সালের আগে শুধু ভারতে, আপনি দেখেন সারা পৃথিবীর অর্থনীতিতে, সারা বিশ্বের জিডিপির 25% শুধু মুসলিম ভারতে ছিল। আচ্ছা, বিশ্বের জিডিপির 25% শুধু ভারতে কখন হয়? নিশ্চয় এখানে অর্থনৈতিক একটা সিস্টেম অত্যন্ত ভালোভাবে কাজ করছিল, এজন্যই তো এর পেছনে নিশ্চয় অর্থনৈতিক জ্ঞান ছিল। দেখেন, এই সোনারগাঁ থেকে যে মুসলিম যেত, সারা পৃথিবীর রাজাবাদশারা এর অপেক্ষায় থাকতেন। কেন সেটা হয়? এখান থেকে আমরা জাহাজ রপ্তানি করতাম। কেন সেটা হলো? এর পেছনে জ্ঞান ছিল। এত উন্নত জ্ঞান ব্যবস্থা আমরা কি দিয়ে তৈরি করতে পারলাম? উন্নত শিক্ষা ব্যবস্থা ছিল। একটা দৃষ্টান্ত দিই, আমাদের শিক্ষা ব্যবস্থা সমস্ত কিছু এলোপাথাড়ি এমন একটা পরিস্থিতিতে চলে গেছে। আপনি দেখবেন সুলতানি আমলে 1442-43 এই সময়টা কি ছিল, যে একটা বাচ্চা তার প্রাথমিক শিক্ষা শুরু হবে যখন তার বয়স 4 বছর 4 মাস 4 দিন হলো, প্রাথমিক শিক্ষা শুরু করলো। যখন তার বয়স 8 বছর হয়ে গেছে, তখন সে ঘোড়া আরোহণ শিখবে এবং সামরিক সক্ষমতা অর্জন করবে। যখন 14 বছর হয়ে যাবে, তখন সামরিক সক্ষমতার শেষ পর্বে সে চলে গেছে। এই সক্ষমতা তো আমরা দিচ্ছি না। এইভাবে আমরা বিউপনিবেশনের কথা বলছি, অর্থাৎ ঔপনিবেশিক শিক্ষা থেকে বের হওয়ার কথা বলছি। বের হওয়াটা কিভাবে? এর আগে যে শিক্ষা ছিল এর সাথে মিলানোর মধ্য দিয়ে, তাই তো? সেটা তো করতে হবে। আচ্ছা, 2টা ধাপ বলেছিলাম, এক কথা বলেই আমি শেষ করব। একটা হলো নাজারিয়া, যেটা দৃষ্টিভঙ্গিজাত আমাদের গ্রাজুয়েটদের দৃষ্টিভঙ্গি, চিন্তা এবং বুদ্ধিবৃত্তির উন্নতির মধ্য দিয়ে শেষ পর্যন্ত তিনি তাখলিকুল ইলম করবেন, ইলম সৃষ্টি করবেন, নতুন ইলমের জন্ম দেবেন, নতুন শাস্ত্রের প্রণয়ন করবেন। আর আরেকটা হলো যেটা হবে আমলের মাধ্যমে, বাস্তবায়নের মাধ্যমে, প্রয়োগের মাধ্যমে। সেটার মধ্যে কয়েকটা ধাপ। 1 নম্বর হলো তাআমুল, যে জ্ঞান অর্জন করেছেন
তার উপরে তিনি কাজ করবেন, তার উপরে তার ভিত্তিতে, জ্ঞানের ভিত্তিতে তিনি কাজ করবেন, নৈতিকতার ভিত্তিতে তিনি কাজ করবেন। দ্বিতীয়ত তিনি তাজরিবা, অভিজ্ঞতার মাধ্যমে নিজেকে আরো সমৃদ্ধ করবেন। অভিজ্ঞতার মাধ্যমে, শুধু ডিগ্রি থাকলেই হবে না, তার অভিজ্ঞতা এবং অতীতের রেকর্ডগুলো মূল্যায়ন করতে হবে। 3 নম্বর হলো তাদিল, তার মধ্যে ভারসাম্য আছে কিনা, তার মধ্যে আদালত আছে কিনা, ন্যায়পন্থী কিনা, তার চিন্তা চেতনা, বক্তব্য উপস্থাপন, শব্দ ব্যবহার, তার সিদ্ধান্ত গ্রহণ, সমস্ত কিছুর মধ্যে তিনি ন্যায়কে প্রতিষ্ঠিত করেন কিনা। আর 4 নম্বর হলো মাসালেহ, তিনি যা কিছু করেন সমস্ত কিছু জনকল্যাণ, সবার কল্যাণ। জনকল্যাণ মানে কোনো বিশেষায়িত গোষ্ঠীর কথা বলছি না, সবার কল্যাণে নিয়োজিত হয় কি না। এই বৈশিষ্ট্যগুলো যখন কারোর মধ্যে প্রতিফলিত হবে, তখন তাকে একজন সত্যিকার গ্রাজুয়েট হিসেবে বিবেচনা করা হবে। এখন আপনি এই বিবেচনার আলোকে আপনার বিশ্ববিদ্যালয়গুলোকে আয়নার সামনে স্থাপন করুন। 1947 থেকে নিয়ে পর্যন্ত আমাদের শিক্ষা ব্যবস্থাকে আয়নার সামনে স্থাপন করুন, দেখবেন আমরা এগোচ্ছি না, পিছাচ্ছি। আমাদেরকে বাংলাদেশ 2 এর মধ্যে, আমরা এখন বাংলাদেশ 2 এর মধ্যে আছি, নতুন করে গঠন করতে হবে। ফলে আমাদের অতীত থেকে, আমাদের নিজস্ব ঐতিহ্য থেকে আমরা এই অভিজ্ঞতাগুলো অর্জনের মধ্য দিয়ে নতুন শিক্ষা ব্যবস্থা পুনর্গঠন করব, এই প্রত্যাশা ব্যক্ত করে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ শাহেক, আপনার গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল আলোচনা এবং বক্তব্য রাখার জন্য। অনুষ্ঠানের এই পর্যায়ে বক্তব্য রাখবেন অধ্যাপক ডক্টর ইউসুফ এম ইসলাম, উপাচার্য, সাউথ ইস্ট ইউনিভার্সিটি। আসসালামু আলাইকুম। তো সম্মানিত উপস্থিতি, আমি একটু সামারাইজ করতে চেষ্টা করব। আজকের প্রশ্নটা কি? তো যেই যুগ, ডক্টর আব্দুল আজিজ তো বললেন, যেই যুগ ছিল তারা যেরকম গ্র্যাজুয়েট চেয়েছে সেরকমই হয়েছে। হ্যাঁ, ফর এক্সাম্পল, যখন কথা বলছিলেন ডক্টর আজিজ, আমি বের করলাম যে ব্রিটিশরা কি চেয়েছিল। এখানে লেখা আছে স্পষ্ট, দ্য ব্রিটিশ হ্যাড ইন্ট্রোডিউসড ওয়েস্টার্ন এডুকেশন ইন ইন্ডিয়া টু ক্রিয়েট এ ক্লাস অফ লয়াল ক্লার্কস। কেরানি তৈরি করার জন্য তারা সিস্টেমটা ডিজাইন করেছিল। হ্যাঁ, তো ডিড উই বিকাম ক্লার্কস? তারা বলছে শুধু ক্লার্কও হয়নি, ইট ইন্ট্রোডিউসড অ্যান অ্যাংলিসাইজড বায়ার্স অফ ব্রিটিশ গুডস। মানে ব্রিটিশ জিনিসপত্র আমরা তখন খুবই পছন্দ করতাম। এইটা কিন্তু এখনো চলে আসছে। তো যে যুগ, এখনকার যুগ কি চাচ্ছে? হ্যাঁ, ডক্টর আব্দুল আজিজ একটা বললেন যে পরীক্ষার্থী শিক্ষার্থী। আমরা কি চাচ্ছি? আমরা তো চাচ্ছি যে পরীক্ষাটা পাস করো, সেই জন্য আমরা হচ্ছে কোচিং সেন্টারে ঢুকি। কেন? অ্যাডমিশন টেস্ট পাস, টিচার ক্লাসে পড়ায়। ইংলিশে একটা কথা আছে, টিচ টু দ্য টেস্ট। পরীক্ষা যেটা হবে ওই অনুযায়ী পড়ানো। স্কুলে যান, ঠিক ওটাই করে। তো যেটা করতে চায়, যে পরীক্ষায় মার্কস পাবে, সেজন্যই কিন্তু পড়ানো হচ্ছে। তো পরীক্ষা যখন শেষ হয়, সে মার্কস যখন পেয়ে যায়, তারপরে কি করে? এটা কি কেউ প্ল্যান করেছে? এটা এক্স্যাক্টলি আমরা যে পৃথিবীতে বাস করছি। হ্যাঁ, আমরা তো পৃথিবীর জিনিসপত্র পিছনে দৌড়াচ্ছি, কিন্তু পৃথিবীর থেকে যাওয়ার পরে কি হবে ওটার কি প্ল্যান করেছি? তো শিক্ষাটাও তাই, আমি যেটা চাচ্ছি সেটাই কিন্তু ডেলিভার করছি। যে এডুকেশনরা চাচ্ছে যে পরীক্ষা মানে গ্রেড ইনফ্লেশন দিয়ে ছাত্রদেরকে বার করে দাও, আরো ছাত্র ঢোকাও, আরো বার করো, কিন্তু আমরা তো তাই চাচ্ছি পরীক্ষা। তো যদি শিক্ষার্থী চাই, প্রথম তো আমাকে জিজ্ঞেস করতে হবে যে আমি কি চাচ্ছি। হ্যাঁ, ফর এক্সাম্পল কথা বলা হলো যে এথিক্যাল মানুষ চাচ্ছি, তাহলে এটা বললে হবে যে বিকাম এথিক্যাল।
মুখস্থ করা যাবে? এটা করতে হবে যে যে এথিক্যাল প্রবলেমগুলি সোসাইটিতে আছে সেইগুলো কিন্তু ক্লাসরুমে নিয়ে আসতে হবে, নিয়ে এসে সেটা প্রশ্ন হিসাবে ছাড়তে হবে যে এই সিচুয়েশনে তুমি কি করবে। হ্যাঁ, আমি যদি চাই রিলিজন শেখাবো, মুখস্থ করিয়ে লাভ আছে? একটা প্রশ্ন নিয়ে আসবো ক্লাসে, ক্লাসে কি প্রশ্ন? যে আমি কে, আমি কোথা থেকে আসলাম? এটা তো বাচ্চারা জিজ্ঞেস করে, ছোট 4 বছর বাচ্চারা জিজ্ঞেস করে আমি কোথা থেকে আসলাম, ছোট ভাইয়া কোথা থেকে আসলো, ছোট ভাইয়া কই ছিল যখন আমি হলাম। কিন্তু এই প্রশ্নগুলো কি ক্লাসে আনা হয়? তো জিনিসটা হচ্ছে যে আমরা যে মাইন্ডটা ডেভেলপ করবো, যে মাইন্ড আল্লাহ তাআলা দিয়েছেন, সেই মাইন্ড তো প্রশ্ন হিসাবে কাজ করে। তো প্রশ্ন যদি ক্লাসে নিয়ে আসি, পরীক্ষার প্রশ্ন, চিন্তার প্রশ্ন, তো যে সাবজেক্ট, ফর এক্সাম্পল এখানে কয়েকটা দিয়েছি, কমপ্লেক্স সেন্টেন্স। আমাদের ছাত্ররা কি কমপ্লেক্স সেন্টেন্স লিখতে পারে? না, শুধু আমরা তো কোনো সিলেবাসে নাই। তো এখন ক্লাসে যদি নিয়ে আসি, একটা কমপ্লেক্স সিচুয়েশন দেই যে এটার উপরে তুমি সেন্টেন্স বানাও, তাহলে না শিখবে। আমি যদি চাই যে আমার গ্র্যাজুয়েট ইন্ডাস্ট্রিতে গিয়ে কাজ করতে পারবে, প্রবলেম সলভ করতে পারবে, তাহলে তো আমাকে ওই প্রবলেমের কোয়েশ্চেনটা ক্লাসে নিয়ে আসতে হবে, ক্লাসে তো সেই প্র্যাকটিসটা করাতে হবে। সেটা যদি ফার্মেসি হয়, ফার্মেসির প্রবলেমটা ক্লাসে নিয়ে আসতে হবে, যে তোমরা কি চিন্তা করো, সলভ দিস। ইঞ্জিনিয়ারিং প্রবলেম হয়, ইঞ্জিনিয়ারিং প্রবলেমটা ক্লাসে নিয়ে আসতে হবে, সলভ দিস। তো এই সলিউশনের যদি হ্যাবিট হয়, তাহলেই কিন্তু সে বেরিয়ে প্রবলেম সলভার হবে। আর আমরা যদি ফটোকপি মেশিন তৈরি করতে চাই, ক্লার্ক তৈরি করতে চাই, সেভাবে যদি ব্যবস্থা করি যে নোটস মুখস্থ করে তুমি ফেরত দিয়ে যাও, তাহলে সেটাই হবে। তো সেই জন্য আজকের প্রশ্ন যে হোয়াট টাইপ অফ গ্র্যাজুয়েট স্টুডেন্ট। তো ইন্ডিয়ার একটা বলি, একজন আছেন অচ্যুত সোমন্ত, KIIT বলে একটা ডিমড ইউনিভার্সিটি আছে। তো ওনার 99% গ্র্যাজুয়েটস চাকরি পায়। হ্যাঁ, কিভাবে পায়? উনি শুধু ওনার ফ্যাকাল্টিকে বলে দিছে যে আমার বাচ্চা, ছাত্রদেরকে আমার বাচ্চা বলে বলে, আমার বাচ্চা যদি চাকরি না পায় বা কিছু করতে না পারে, হ্যাঁ, কিছু নিজের থেকে খেটে করতে না পারে, তাহলে তোমার চাকরি নেই। এখন তুমি চিন্তা করো যে কি করবা টু মেক ইয়োর গ্র্যাজুয়েট সাকসেসফুল। সো এখানে তো বেশি কিছু লাগবে না, যেই ধরনের মানুষ চাচ্ছি সেই ধরনের সিচুয়েশনগুলি পাশে নিয়ে এসে যে তুমি চিন্তা করো তুমি এই সিচুয়েশনে কি করবে। কারণ রিয়েল লাইফে এটা বলে আমি শেষ করি, ফর এক্সাম্পল একটা বাচ্চা হাঁটতে কিভাবে শেখে? আমরা কি ওকে নোটস দিয়ে শেখাই যে ভাই তো আমরা বাপ দাদারা এই নোটস পড়ে হাঁটতে শিখছিল, তুমি ওই নোটস পড়ে হাঁটতে শেখো? হবে? তো বাচ্চা হাঁটতে শিখে কিভাবে? দূরে একটা জিনিস দেখে, ধরেন একটা লাল জিনিস, তার ইন্টারেস্ট জাগলো, সে একটা ধরবে, সে কিন্তু বর্ন রিসার্চার। হ্যাঁ, ওটা ধরবে, ওটা যেভাবেই হোক, কান্না করে হোক যেতে হবে, হামাগুড়ি করে হোক যেতে হবে, হেঁটে হোক যেতে হবে। তারপরে আলটিমেটলি এগুলি কম্পেয়ার করে দেখে যে হাঁটা হচ্ছে ইজিয়েস্ট ওয়ে টু গেট হোয়াট আই ওয়ান্ট। ও কিন্তু কোনো মুখস্থ কিচ্ছু করে না। আর প্রত্যেক মানুষের হাঁটা কিন্তু ডিফারেন্ট। হ্যাঁ, আপনি যদি পার্কে হাঁটতে যান, যদি তাকান দেখবেন সবারই হাঁটার স্টাইল কিন্তু ডিফারেন্ট, সবাইকে নিজেকেই শিখতে হবে। তো প্রশ্নগুলি ক্লাসে আনতে হবে, একটা সিলেবাস কিন্তু ইজিলি সাজানো যায়। জাস্ট আমরা যদি 12টা টপিক পড়াবো, প্রত্যেক টপিকের উপর একটা কোয়েশ্চেন, এটা পরীক্ষার কোয়েশ্চেন, চিন্তা করো যে প্রবলেমটা কিভাবে সলভ করে। কারণ সেই ক্যাপাসিটি আল্লাহ তাআলা কিন্তু আমাদের দিয়েছে, যেই ক্যাপাসিটি অন্য প্রাণীর নাই। যেমন বানর তো সবই করে, খায়, ঘুমায়, বাথরুম করে, বাচ্চা কাচ্চা করে, মারামারি করে, সবই করে। আমরা তো সবই করছি। তো হোয়াট ইজ দ্য ডিফারেন্স? দ্য ডিফারেন্স ইজ হিয়ার। আর এই কোয়েশ্চেন আনসার হচ্ছে আল্লাহ তাআলা কিন্তু কোরআন শরীফে বলে দিয়েছে। প্রথম বলছে ইসমাকুল্লাহ,
যে সব নলেজ আমি তোমার ব্রেনে দিয়ে দিচ্ছি। তারপর বলছেন হযরত আদমকে প্রশ্ন করেন যে তুমি বলো। তারপর হচ্ছে ইবলিস আর ফেরেশতাদেরকে সিজদা করতে বলা হলো। কেন? বিকজ কোয়েশ্চেন আনসার ইজ সুপিরিয়র টু রেস্ট অফ ক্রিয়েশন। আর আমাদেরকে বলেছেন যে তোমরা হচ্ছে আমার সাক্ষী। নলেজ সব দিয়ে দিয়েছেন, আমাদের কাজ হচ্ছে টু ফাইন্ড দ্য ট্রুথ অ্যাবাউট দিস লাইফ। হোয়াট আর উই ডুইং হিয়ার? আমি এখানে কি করতে আসছি, পৃথিবীতে কেন আসছি? তো রিলিজন হচ্ছে এই প্রশ্নগুলি স্টার্ট করলে তারপর। ভেরি গুড, অ্যান্ড থ্যাংক ইউ ডক্টর আব্দুল আজিজ ফর অর্গানাইজিং দিস সেমিনার। শুক্রিয়া। আমাদের স্যারের ব্যাপারে স্যার কিন্তু খুব অল্প কথায় কথা বলছেন, তো উনি অল্প কথায় আপনাদের যে বিষয়ে অ্যাটেনশন করছেন এটা কিন্তু অনেক বড় ব্যাপার। এই ছোটো একটা উদাহরণ দিয়ে এবং অল্প কথায় পুরো বিষয়টা নিয়ে আসছেন, যেটা আনা উচিত। আমার জানা মতে বাংলাদেশে মানে যে কয়জন ভালো মানের উন্নত মানের ট্রেনার রিসোর্স পারসন আছে, মানে হি ইজ দ্য পায়োনিয়ারিং ফিগার, আমি বলবো যে ট্রেনার হিসেবে আপনারা যদি তার কোনো কোর্স করার সুযোগ পান, মানে অন্তত 3 ঘন্টা একটা কোর্স করে উনি, এইগুলির বিভিন্ন বিষয়ের উপর কোর্স কন্ডাক্ট করে। তা আমার অনুরোধ থাকবে আপনারা ওনার কোর্সগুলি করার চান্স নেন। আমরা বিআইটিও করি, আরও বিভিন্ন জায়গা থেকে করে। এই কোর্সগুলি করলে ট্রুলি আপনাকে আপনার ব্রেনটা যে কীভাবে বড় হয়ে যাবে, মানে ব্রেনে যে আসলেই বেশি জায়গা আছে, মানে এই ট্রেনিংগুলি করলে বোঝা যায়। আমরা তো মনে করি এতটুকু জায়গা, তো এই যেটা কত বড় জায়গা, এবং সেই আই ওপেনিং ইভেন্ট এই ট্রেনিংগুলি করে। তো এটা মানে আমি জানাই রাখলাম আপনাদেরকে। উনি কিন্তু আরেকটা বিষয় হলো উনি কোরআন নিয়ে একটা ভালো কাজ করছেন। তার একটা টাইটেল হলো রিভেলেশন। এটাতে উনি উইকলি কোরআনের উপর একটা লেখা লেখেন। এটা এখন পর্যন্ত বোধহয় 700 আর্টিকেল হয়ে গেছে, মানে 700 দিন, মানে 700 সপ্তাহ, মোর দেন 700 না, 650, রাইট, 650 মানে আর্টিকেল আসছে। এবং এটা 2 খণ্ডে বই হয়েছে, একটা আগে বোধহয় ডেফিনেটলি করছে, আর একটা বিআইটি করতেছে। তো এটা আপনারা নজরে দিতে পারেন। সেটা হলো যে কোশ্চেনিংয়ের মধ্য দিয়ে কোরআনকে বোঝা, অর্থাৎ কোশ্চেনিং, প্রশ্নের মাধ্যমে কীভাবে বোঝা। আপনার সব সলিউশন, যে আপনার একটা সমাধান খুঁজতে চাইবেন সমাজের সাথে রিলেটেড সমস্যার, এই সমাধানটা কোশ্চেনিং করে পাতা উল্টাবেন, পেয়ে যাবেন। মানে একটা চমৎকার একটা মানে একটা ওয়ান্ডারফুল জব উনি করছেন। এবং এটার আলোকে অনেকগুলি টিচিং মেথড উনি ডেভেলপ করছেন। এগুলি ইনশাল্লাহ আশা করি এগুলি খুব ইউজফুল হবে আপনাদের সবার জন্য। আমাদের মাঝে অনেকেই আমাদের মাঝে আমরা এখন আমাদের ব্রেক দিব। আমাদের মাঝে অনেক প্রফেসর আসছেন এখানে, আমি সবার নাম বলা তো মুশকিল হয়ে যাবে, তবু প্রফেসর ডক্টর ইউসুফ, এই যে ঢাকা ইউনিভার্সিটি ইসলামিক স্টাডিজের, এরপরে প্রফেসর ডক্টর জহুরুল ইসলাম, এরপর প্রফেসর হানিফ খান, ডিন ইউনিভার্সিটি অফ কুমিল্লা, এরপর প্রফেসর ডক্টর মজিলুর রহমান, উনিও পটুয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি, এরপর প্রফেসর মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, উনিও পটুয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি, ডক্টর শামীম আহমেদ, উনি রোবোটিক ডিপার্টমেন্টের ঢাকা ইউনিভার্সিটি, এরপরে ডক্টর আব্দুল আওয়াল খান, উনিও ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি লয়ার, এরপরে আরও অনেকেই আছেন, প্রফেসর মাহমুদুল আলম, ডিন ইউনিক ইউনিভার্সিটি অফ ঢাকা, এরপর লেফটেন্যান্ট কর্নেল জুবায়ের, কর্নেল আশরাফ, প্রফেসর ডক্টর শামসুদ্দিন আইওটি সহ আরও অনেকে, সবার নাম আমি সরি বলতে পারছি না। তো অনেকে আছেন, আর আমাদের ইয়াং ভাইয়েরা তো আছেনই, মানে আগামী ভবিষ্যৎ। তো সবাইকে কিন্তু কথা বলার সুযোগ দেওয়া মুশকিল, তবুও আমরা চাচ্ছি সেশনটা যাতে একটু ইন্টারেক্টিভ হয়। তো আমরা সন্ধ্যার পর একটু সেশনটা চালাতে চাই। আপনারা কি কষ্ট করে থাকবেন তো? একটু ইন্টারেক্টিভ সেশনে তো একটু সময় দিতেই হবে, ওনাদেরকে তো সবসময় পাবেন না। আর সবার বক্তব্য হয়তো আমরা শুনবো না, তো আপনাদের কাছ থেকে শুনবো, বিশেষ করে ইয়াংদের কাছ থেকে শুনবো। আর স্যারের কথা আছে, আমরা এখন নামাজের ব্রেক নিচ্ছি, নামাজের পর চলে আসবেন। আপনাদের একটু হালকা এন্টারটেনমেন্ট আছে, নাস্তা নেবেন, নামাজ পড়বেন, নাস্তা নেবেন, এরপর ইনশাআল্লাহ আমরা প্রোগ্রামে চলে আসবেন খুব দ্রুত। সবাইকে একটু ধৈর্য ধরে থাকার জন্য অনুরোধ করবো। জি, আসসালামু আলাইকুম।